আমি মরে গেলেও নেহাকে এখানে আসতে বলবো না। তবে দুজনেই মরবে। নেহা এখানে আসলে যে কোনো একজন বাঁচবে, আর যদি না আসে তবে দুজনেই মরবে। শাওন হাসতে থাকে, তারপর কল করে নেহার নাম্বারে। নেহা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি শাওন। মনে পড়ে মিস মন্ত্রী আমাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন জেল পাঠিয়েছিলেন? তুই? আমার বাবা কোথায়? আমার বাবার কিছু হলে কসম আমি তোকে এবার ফাঁসিতে ঝোলাবো। লোকেশন বের করতে পারবেন না মন্ত্রী, তাই বলছি যে ঠিকানা দিচ্ছি সেখানে আসেন। আমার লোক থাকবে সেখানে। একা আসবেন? নেহা আসবি না এখানে, ওরা অনেক। আজহার কথা শেষ করার আগেই শাওন ফোন কেটে দেয়। সে হাসতে থাকে। এমন সময় বাইরের গেটে বেশ জোরে গেট খোলার শব্দ হয়। শাওন ফায়াজকে বলে। কে গেট খুললো? হঠাৎ সেখানে সাদা পোশাকে মুখ ঢাকা কয়েকজন ছেলে প্রবেশ করে। তার ভিতরে লিডার গোছের একজন এসেছে। চোখ দুটো দেখা যাচ্ছে কেবল। সাদা কাপড়ে এরা কারা? বুকের ঠিক সোজা কাপড়ের উপরে বড় করে লেখা আছে NM। ফায়াজ চমকে এগিয়ে আসে শাওনের কাছে। কি? এটা কোন গ্যাং? ফায়াজ সহ আরও কতজন ছেলে এসে শাওনকে ঘিরে বের করে আনে। শাওনের ছেলেরা নো মার্সি গ্যাং এর সাথে ফাইট করে। সবার বুক ঝাঁঝরা করে দেয় ওরা। শেষে আজহার সাহেবের কাছে আসে একজন। তার হাত পা থেকে দড়ি খুলে দিয়ে একটা কাগজ হাতে গুজে দেয়। সেটা উনি খোলে, সেটাতে লেখা। বাহিরে গাড়ি আছে, আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, চলে যান, ভুল করে পিছনে তাকাবেন না। আজহার সাহেবও জানে এই গ্যাংয়ের কথা। এরা মূলত রাতের সময়ে বের হয়, দিনের বেলা দেখা যায় না এদের। কিন্তু তাকে কেন বাঁচাতে আসবে ওরা? তবে উনি আর না দাঁড়িয়ে দৌড়ে চলে আসে। তারপর সোজা বাড়িতে। বাড়ির গেটে আজহার সাহেব দাঁড়ানো। গেট খুলে দেয় দারোয়ান। আজহার ভেতরে আসে, নেহাকে ডাক দেয়। নেহা এগিয়ে আসে, ওর বাবাকে দেখে অবাক হয়। সে নিজে যাওয়ার সব প্রস্তুতি গ্রহণ করেছে। বের হওয়ার সময়ই তার বাবা ফিরে আসলো। বাবা, তুমি তুমি ঠিক আছো? কিভাবে আসলে? ও তো হুমকি দিয়েছিল। হ্যাঁ মা, ঠিক আছি। নো মার্সি গ্যাংয়ের লোকেরা এসে আমাকে বাঁচিয়েছে। কি? কেন? ও তো আরো ডেঞ্জারাস। আমার সাথে ওদের কিছুটা ঝামেলাও আছে। তোমাকে কে বাঁচালো? আমি জানি না, তবে বাঁচিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। আচ্ছা, তুমি আগে বসো। নেহা বুঝতে পারছে না এই গ্যাং কেন তার বাবাকে বাঁচালো। আবির দুদিন পর ভার্সিটিতে এসেছে। ভার্সিটিতে গেটের কাছে আসতেই দারোয়ান উঠে দাঁড়ায়। আবিরকে বেশ সম্মান দিতে শুরু করে। আবির কিছু না বলে ভেতরে আসলো। পুরো ক্যাম্পাস যেন অন্যরকম হয়ে গেছে। কিছু একটা বদলে গেছে যেন। গত পরশুর ঘটনা ইতিমধ্যে সবাই জেনে গেছে। মানে আবির কিভাবে কামালের গ্যাংয়ের সামনে দিয়ে বের হয়ে গেছে সেটা যেন হট টপিক এখন। তাই প্রতিটা স্যারেরা আবিরকে অন্য চোখে দেখা শুরু করেছে। আসলে আবিরের কোনো ক্ষমতাবান লোক পরিচিত আছে এটা জেনে গেছে তারা। কিন্তু এটা জানে না ওই পরিচিত লোকটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। এ কারণে আবিরকে এখন সবাই একটু সমীহ করে চলতেই হবে তাদের। কিন্তু সব থেকে মজার ঘটনা ঘটল যখন কামাল আফসার এসে হাজির হলো ভার্সিটিতে। আবির ক্লাস নিয়ে বের হচ্ছে, তখনই তাকে দেখতে পায়। কামালের সাথে আজকে কেউ নেই। এর আগে যতবারই এসেছে পেছনে লোকজনের বহর থাকতো। আজ সে একদম একা। আবির বের হতেই তার সামনে কামাল এসে হাজির। বলল। কামালের কথা শুনে মনে মনে মজা পায় আবির। সে না বোঝার ভান করে বলল। লজ্জিত কেন? তুমি কোনটা বুঝতে পারোনি? কি বলছো? কামাল আফসার খানিকটা দ্বিধায় পড়ে গেল। তিনিও বুঝতে পারছে আবির মজা নিচ্ছে। তবে আবির বলল। দেখো, এখানে দুইটা ব্যাপার আছে। তুমি কোনটা বুঝতে পারোনি? তোমার ভাইকে অনৈতিকভাবে নাম্বার দেওয়ার অনুরোধ, পরে হুমকি দেওয়াটা ঠিক হয়নি, এটা বুঝতে পারোনি? নাকি আমার একজন ক্ষমতাবান পরিচিত মানুষ আছে সেটা বুঝতে পারোনি? ঠিকভাবে ক্লিয়ার করো। কামাল আফসার আবারও চুপ করে রইল। উনি বেশ লজ্জিত অবস্থাতে আছে, সাথে ভয়ও পাচ্ছে। আবির এসব দেখে মজা পাচ্ছে বেশ। আবির আবার বলল। যদি প্রথমটা হয়ে থাকে তাহলে ইউ আর ফরগিভেন, কিন্তু দ্বিতীয় কারণে যদি তুমি লজ্জিত হও তাহলে সামনে থেকে চলে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না। অনেক কাহিনী তো দেখেছি এ কদিন।
আবিরের মুখ থেকে কথাগুলো শুনতেই কামাল আফসারের মুখ লাল হয়ে গেছে। কামাল ভালো করেই জানে তার সাথে এভাবে কথা বলার সাহস হয়তো কারণেই কেউ কখনো বলেওনি, কিন্তু আবিরের কাছ থেকে শুনে অপমানিত বোধ করছে। তবে কামাল এত সময় টের পেয়ে গেছে যে আবিরের পেছনে যে মানুষটা আছে সে তার থেকেও অনেক ক্ষমতাবান, না হলে এতগুলো পুলিশ কখনো একটা সাধারণ টিচারের কাছে আসবে না। তাই আবির যেটাই করুক, আবিরকে কিছু বলার সাহস তার নেই। আবির বলল, তুমি আমাকে সেদিন হুমকি দিয়েছিলে যে আমি এখানে চাকরি করতে পারবো না। এখন আই গেস আমি এমন কিছু করতে পারি, সত্যিই পারি। তুমি দেখতে চাও? বরং তোমার চেয়ারটাও আমি কেড়ে নিতে পারি। আর তাছাড়া আমি তোমাকে গুম করেও দিতে পারি। শেষ কথাটা আবির কামালের কানের কাছে এসে বলল। কামাল যেন ভয়ে চমকে ওঠে। আবিরকে সে যতটা সাধারণ ভেবেছিল আবির মোটেও তা নয়। আবির হাসে, নিজেকে সে একদম নিয়ন্ত্রণ করে নিল। কামালকে আর ভয় দেখাবে না। তবে আবিরের সাথে কামালের কাজটা করা মোটেও ঠিক হয়নি। কামাল ভাবছে কেন যে করেছে, এসব না করলেও হতো। আবির বলে, কামাল সাহেব, আসলে ক্ষুদ্র ক্ষমতাবান মানুষগুলো তাদের ক্ষমতা অন্য সব মানুষকে দেখাতে পছন্দ করে। অন্যদিকে প্রকৃত ক্ষমতাবানেরা কেবল প্রয়োজনে পদক্ষেপ নেয়। নিশ্চয়ই বুঝেছেন এবার। আবির আর কিছু না বলে নিজের অফিসের দিকে হাঁটা দিল। আবির তার চেয়ারে এসে বসে। মোহিত স্যার আসলো। আবির উঠে দাঁড়াতে যাবে, তখনই মোহিত স্যার বলে, আরে দাঁড়াতে হবে না। তোমার ভালোই খেল দেখালে। এমন ক্ষমতা তোমার আছে তা আগে বলবে না? তা কি সে এত পুলিশ পাঠালো কিভাবে? স্যার, আসলে এক বন্ধু ছিল তো, তাই তাকে বিষয়টা জানাই। কাজ হয়ে গেছে। বাহ, যাই হোক। আজকের পত্রিকা দেখছো? দেখো, আজহার সাহেবের কিডন্যাপটা বেশ প্রখর হচ্ছে। তিনি কিডন্যাপ হয়েছে, সাথে নো মার্সি গ্যাংয়ের লোক তাকে বাঁচিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। কি সাংঘাতিক! প্রথমবার কোনো নিউজ পেলাম যে নো মার্সি কারো উপর দয়া দেখালো। জি স্যার। তো থাকো, আসি। উনি চলে যায়। আবির বসে পত্রিকার পাতায় চোখ বোলালো। তার বাবার পাশে নেহা বসে আছে, চোখ মুখ কিছুটা শুকনো। গত 2-3 দিন আবির নেহার ব্যাপারে খানিকটা দ্বিধান্বিত ছিল। মেয়েটা কেন হঠাৎ করে আবিরের প্রতি আগ্রহী হয়ে উঠল সেটা আবির বুঝতে পারছে না। তবে আজকে কেন যেন সেসব আর কিছু মনে হচ্ছে না আবিরের। বারবার মনে হচ্ছে মেয়েটা আবিরকে পছন্দ করে এবং আবিরের নিজের কাছে যথেষ্ট কারণ আছে তাকে পছন্দ করার। এজন্যই কি নেহা সব কিছু ফেভার করছে? শহরের এক বিশেষ জায়গাতে সানোয়ারের ব্যক্তিগত সেফ হাউস। বাইরে থেকে দেখলে বোঝা যায় কত দামি বাড়ি। হবেই বা না কেন, প্রাক্তন মন্ত্রীর বাড়ি বলে কথা। তাই এই বাড়িতে টাকার গন্ধ মিশে আছে দেয়ালের প্রতিটি ইটের ভেতরে। ম্লান আলো, চামড়ার সোফা, কোনায় রাখা দামি লিকার ক্যাবিনেট, আর মাঝখানে সোনালি প্রিন্টেড কার্পেট বসানো। এমন সময় বাড়ির দরজাটা ধীরে খুলে গেল। ভেতরে ঢুকলো শাওন। গায়ে কালো হুড়ি পরে, চুল এলোমেলো, মুখে একরাশ ক্লান্তি নিয়ে এসেছে। চোখে রক্তিম দৃষ্টি, যেন গত কয়েকদিন ঘুম নামের জিনিসটা ভুলে গেছে। সানোয়ার ঠিক তখনই সোফা থেকে উঠে দাঁড়ালো। তার মুখে একটু আবেগ নেই, শুধু ঠান্ডা এক ধরনের নিয়ন্ত্রণের ছাপ। কিন্তু পরের মুহূর্তেই ঠাস করে চরের শব্দ হয়। একটা তীব্র চর এসে বসলো শাওনের বাম গালে। শব্দটা ঘরের ভেতরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। শাওনের ঠোঁটের কোণে সামান্য রক্ত জমে ওঠে। সানোয়ার বলল, শাওন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গালের জ্বালা উপেক্ষা করে গলায় সামান্য কর্কশতা নিয়ে বলল, বাবা, সব ঠিক ছিল। কোথা থেকে নোমাস গ্যাং এর লোকেরা এসে আজহারকে ছাড়িয়ে নিয়ে যায়। শাওন কিছু বলল না। মুখে সেই আগের নির্লিপ্ততা ভাব রেখেই ধীরে ধীরে সানোয়ারের হাত ঝেড়ে দিল। তারপর কোণের দিকে গিয়ে লিকার ক্যাবিনেট খুলল। একটা গাঢ় বাদামি রঙের বোতল হাতে নিয়ে দাঁত দিয়ে কর্ক খুলে ঠকঠক করে পান করতে শুরু করে। সানোয়ার চোখ সরু করে তাকিয়ে রইল শাওনের দিকে। আমি ব্যর্থ হইনি, শুধু খেলা আমার হাতে ছিল না এক মুহূর্তের জন্য। নো মার্স হঠাৎ এসে সব পাল্টে দিয়েছে। গ্যাংটার ব্যাপারে খোঁজ নিতে হবে। বাবা, আমি বোকামি করিনি। আমি যখন আজহারকে তুলে এনেছিলাম সব ক্লিয়ার ছিল, কিন্তু নো মার্সি তারা এমনভাবে এলো যে মনে হচ্ছিল আগে থেকে প্ল্যান করা। শাওন চুপচাপ বোতল থেকে আবারও এক চুমুক নিল। চোখে কেমন যেন দূরের ভাব, যেন সে এই মুহূর্তে অন্য কোথাও চলে গেছে। বাবা, যদি ভেতর থেকে কেউ থাকে আমি তাকে খুঁজে বের করব।
আর নেহার সাথে যদি পরিচয় থাকে কাজটা কঠিন। আজাহারকে আমি তুলে এনেছিলাম, সব ঠিক ছিল। যদি নো মার্সি না আসতো, আজাহারকে নেহা আমার হাতে থাকতো। বুঝতে পারছো না কেন? হয়তো না, কিন্তু আমি বুঝি কিভাবে প্রতিশোধ নিতে হয়। শান বোতলটা টেবিলের ওপর রাখলো, কাচের সাথে কাচের ঠক ঠক শব্দ উঠল। তাহলে কি করব বাবা? হাত গুটিয়ে বসে থাকবো? নেহাকে ছেড়ে দিব? ঠিক আছে, কিন্তু এই সব আমি ভুলবো না। নো মার্সি যদি পথে আসে, আমি ওদেরও শেষ করে দেব। ঘরের ভেতরে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। দূরে ঘড়ির কাঁটায় টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। শাওন ধীরে ধীরে বোতল তুলে শেষ চুমুক খেলো, তারপর সানোয়ারের চোখে চোখ রেখে বলল, তাহলে খেলাটা শুরু হোক। আবির ভার্সিটি থেকে বের হয়েছে। আজকের পরিবেশটা ওর জন্য অন্যরকম ছিল। তবে আজকে রিদি ম্যাম ভার্সিটিতে আসেনি, ছুটিতে ছিল। তবে আবিরের ভাবনাতে এখন রিদি নয়, আছে নেহা। ফোনটা বের করে ভাবতে থাকে। নেহাকে কল করব? তার বাবার বিষয় নিয়ে খোঁজ না নিলে কেমন হবে? কিন্তু সে যদি ব্যস্ত থাকে তবুও একবার দিয়েই দেখি। আবির ভাবতে ভাবতে নেহার নাম্বারে কল দেয়। রিং হচ্ছে। নেহা সবে তার বাবার খাবার রেডি করে বসেছে। ওর বাবা খেতে বসেছে। হঠাৎ নেহার পার্সোনাল ফোনটা বেজে ওঠে। এই ফোনের নাম্বারটা খুব কাছের মানুষদের কাছে ছাড়া নেই। নেহা দ্রুত টেবিলে থাকা ফোনটার কাছে যায়, স্ক্রিনে তাকিয়ে দেখে আবিরের নাম্বার ভেসে উঠেছে। নেহা ফোন হাতে নিয়ে বের হয়ে আসে, রিসিভ করে কলটা। হ্যালো টিচার, কেমন আছেন এখন? আসলে আর খোঁজ খবর নিতে পারিনি। আমার বাবার জানি। কেমন আছেন আঙ্কেল? এখন ভালো। ওনাকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সানোয়ারের ছেলে তুলে নিয়ে গিয়েছিল শুনেছি। ফিরেও পেয়েছেন ঠিকভাবে। সব কিছু ঠিক আছে শুনেছি। মানে পত্রিকাতে পড়েছি রোজ রোজ আপনাদেরকে নিয়ে লেখা হয়। তোমার সাথে দেখা করব দ্রুত। আর আমাকে আপনি করে বলছো কেন? না মানে আসলে এমন সময় নেহার ডাক পড়ে। ওর বাবা ডাকে। নেহা ফট করে রাখি বলে চলে যায়। আবির তার ফোনটা পকেটে রেখে হাঁটতে শুরু করে। মাথার ভেতরে সে কেবল নেহার কথা ভাবছে। কদিনের ভেতরে ওর সাথে কি কি হয়ে গেল। গত কয়েকদিন আগেও প্রবল ক্ষমতাধর ছাত্রনেতা কিভাবে আজকে আবিরের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল। ক্ষমতার বুঝি এই দাপট? আবির হাসতে থাকে। সে নিজেও এখন সেটা টের পাচ্ছে। ক্ষমতা দেখানোর মজাই আলাদা। রিক্সা ঠিক করে আবির। সে বাসার ঠিকানা বলে রিক্সা চালককে। রিক্সা চলছে। তার মনের ভেতরে নেহার কথা ঘুরপাক খাচ্ছে। ওদিকে নেহা এখন ভাবছে নো মার্সি গ্যাং তার বাবাকে কেন বাঁচিয়েছে। কিছুদিন আগেও নেহার সাথে নো মার্সি গ্যাংয়ের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। কারণ নো মার্সি গ্যাং তার কাছে যোগাযোগ করে ফোনের মাধ্যমে তারা একটা অফার করে। সেটা ক্রিটিক্যাল অফার। নো মার্সি গ্যাং এর কাজ হলো ঝামেলা বাঁধানো। গ্যাংয়ের লিডারকে জানা যায়নি কোনো দিন। আর ঝামেলাটা হয়েছিল ঢাকার অভ্যন্তরে একটি নিষিদ্ধ পল্লী আছে। প্রথমে নো মার্সি গ্যাং থেকে তার কাছে মেল করা হয়। নেহা সেটা দেখেনি, কারণ এমন মেল তার কাছে সবসময় আসে। কিন্তু নেহার টনক নড়ে যখন সে দেখতে পায় তার অ্যাকাউন্ট তার কন্ট্রোলে নেই। সাইবার সিকিউরিটি দিয়েও তার আইডিগুলো কন্ট্রোলে আনা যাচ্ছিল না। এমন সময় তার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। নো মার্সি টাইটেল দিয়ে জানায়, হোম মিনিস্টার, নিষিদ্ধ পল্লীতে বাচ্চাদের সংখ্যা বাড়ছে। সেই এরিয়াতে একটি প্রাথমিক থেকে শুরু করে কলেজ অবধি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে দিন। তার মায়ের দোষ, বাচ্চারা তো অন্যায় করে না, তাদের অন্য স্কুলে ভর্তি নেয় না। জন্ম নিবন্ধন চায়, কিভাবে এই কাগজ সাবমিট করবে? তাই আপনি স্কুল বানান, তারা সেখানে পড়বে। আর এমন শিক্ষক দেবেন যেন সেখানের শিক্ষার্থীরা ইনসিকিউর ফিল না করে। যদি আপনি সেটা না পারেন তাহলে আমরা ব্যবস্থা নিতে পারি। নেহা চমকে যায়। এমন করে ডিরেক্ট তাকে হুমকি কেউ দেয়নি। প্রস্তাবটা খারাপ না, কিন্তু সেসবের জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, অনেকের অনুমতি প্রয়োজন আছে। নেহা জানায়, এইভাবে বললেই তো সব হয় না, সময়ের বিষয় আছে, অনেক সমস্যা থাকবে। নো মার্সি গ্যাং থেকে ফিরতে মেসেজ আসে। কে করবে সমস্যা? আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে দিচ্ছি। জানিয়ে রাখলাম বিষয়, কাজটা যেন দ্রুত হয়। তারপর আর কখনো কথা হয়নি। তার 3 মাস পর তার বাবাকে নিয়ে ঘটনা ঘটল। অথচ তার বাবার বক্তব্য নো মার্সি গ্যাং এসে তাকে বাঁচিয়ে বাড়ি অবধি দিয়ে গেছে। নেহা ভাবতে ভাবতে ফোন করে রাষ্ট্রপতির কাছে। হ্যাঁ নেহা, বলো আজহার ভাই কেমন আছে এখন? জি,
ভালো আছে। স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। নেহা নোমার্সের কথা অনুসারে বিষয়টা জানায় রাষ্ট্রপতির কাছে। তিনি বেশ কিছু সময় ভেবে বলে, বেশ, স্কুল বানানোর কাজের ব্যবস্থা করো, বাকিটা দেখছি কি করা যায়। আমি লিখিত অনুমতিপত্র তোমার অফিসে পাঠাবো। নেহা অনুমতি পেয়ে খুশি হয়। অর্ককে কল দিয়ে বলে, নিষিদ্ধ পল্লীর এরিয়াতে যাব, সব ব্যবস্থা করো তো। অর্ক সব ঠিক করতে শুরু করে। আবির তার বাসার কলিং বেল চাপতে যাবে, তখনই ওর মনে হলো বাড়ির ভেতরের পরিবেশ ঠিক স্বাভাবিক না। মানে আত্মীয় আসলে যেমন হইচই পড়ে অমন একটা পরিবেশ ভেতর থেকে শোনা যাচ্ছে। কিন্তু কারা আসলো? ওদের বাসার মানুষ বলতে ওরা তিনজন, আবির, ওর বাবা আর মা থাকে। তাহলে এত হইচই কেন? আবিরের বাবা সব সময় বই নিয়েই সময় কাটান, আর তার মা নিজের কাজ বাদ দিয়ে টিভি দেখেন, নামাজ পড়েন। প্রতিদিন বাড়িতে এসে পরিবেশ সবসময় নীরব থাকতে দেখেছে। ওর মা বাবা যদি কথাও বলে তবে এত জোরে না, কথাবার্তা হলেও এত জোরে আড্ডা টাইপের কথাবার্তা হয় না। তাহলে বাসায় কে এলো? কেউ আসলে আগে আবিরকে কল করে জানাবে, আবিরকে না জানিয়ে কারা এসেছে। এইরকম আত্মীয় কিংবা বন্ধু বান্ধব খুব একটা নেই ওদের এখানে। মানে আবিরকে না জানিয়ে বা আগে কাউকে না জানিয়ে এ বাড়িতে কেউ আসবে না। আবির কিছুটা দ্বিধা নিয়েই কলিং বেল চাপলো। কলিং বেল চাপার প্রায় সাথে সাথেই দরজা খুলে দেয়। আবির দরজার সামনে যাকে দেখতে পেল তাকে আবির এই সময় মোটেই আশা করেনি তাদের বাড়িতে। এই মেয়ে এখানে কি করছে? মানে আবিরের বাড়িতে দরজা খুলে দিয়েছে তারই বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচারার রিদি হক, মানে সেই রিদি ম্যাম। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। মেয়েটাকে আবার খুব ভালো করে চেনে, কারণ ওরা একই সাথে এবং একই দিনে ক্যাম্পাসে জয়েন করেছিল টিচার হিসেবে। সত্যি বলতে আবিরের নেহার সাথে পরিচয় হওয়ার আগে হৃদির সাথে আবির টুকটাক কথা বলতো। ক্যাম্পাসের ক্যান্টিনে কয়েকবার ওরা একসাথে চাও খেয়েছে। আবির হৃদিকে বোঝানোর চেষ্টাও করেছে যে আবির তার প্রতি আগ্রহী, আর হৃদি যদি সবুজ বাতি দেয় তাহলে তার বাসায় আবির বিয়ের বিষয়ে কথা বলতে পারে, এমনটাই আবিরের ধারণা ছিল। তবে এসব বিষয় নিয়ে হৃদির সাথে কখনো তার সরাসরি কথা হয়নি। কিছুটা আকার ইঙ্গিতে বুঝিয়েছিল আবির। ভালোবাসা ঠিক সেটা না, কেবল ভালো লাগা থেকে হৃদিকে বিয়ের বিষয়টা আবির ভাবত। আর এসব অবশ্য মুখ ফুটিয়ে আবির কিছু বলেনি তাকে। যদি হৃদি সবকিছু গ্রহণ না করে, লজ্জা আর অপমানের বিষয়টা তো আছেই। কিন্তু সেই হৃদি ম্যাম তাদের বাড়িতে এই শেষ দুপুরে কি করছে? ভার্সিটিতেও তো আজকে যায়নি। আবির হৃদিকে দেখে বলে, আপনি আপনি এখানে কিভাবে? হৃদি হাসল। দরজার থেকে কিছুটা সরে গিয়ে তারপর বলল, হ্যাঁ আমি আসলে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আমার মা বাবাও এসেছে, আসুন আমার বাবা মায়ের সাথে পরিচয় করে দেই। আবির বেশ খানিকটা দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়ে রইল। সে না হয় দেখা করে যেতে পারে, কিন্তু ওর মা বাবা? হৃদি কি তার মা বাবাকে এনেছে? তাছাড়া আবির হৃদির কথা ঠিকমতো বাড়িতেও বলেনি, কেবল হৃদির কথা আবির তার মাকে বলেছিল। সবে সেভাবে সিরিয়াস কিছুই ছিল না, কারণ আবিরের মা যখন তার বিয়ের জন্য পাগল হয়ে পড়েছিল, আবির সেটা থেকে বাঁচার জন্য তার মা ফারিনা বেগমকে বলেছিল যে, মামা, আমাদের ক্যাম্পাসের একটা লেকচারারকে আমি পছন্দ করি। সে দেখতে সুন্দর আছে, কিন্তু তিনি সেসব জানেন না। সে যদি রাজি হয় বা আমি যদি রাজি করাতে পারি, তাহলে তুমি কথা বলতে পারো তার সাথে। দরকার হলে আমি তাকে একদিন বাড়িতে আনবো। আচ্ছা, মনে থাকে যেন। ফারিনা বেগম আর তেমন কিছুই বলেনি, কিন্তু সেসব তো কেটে গেছে অনেক দিন, প্রায় 2-3 মাস। তা বাহিরে দাঁড়িয়ে থাকবেন, ভেতরে আসবেন না? হৃদির কথায় চমকে উঠে আবির। আগের কথাগুলো ভাবছিল সে, সে যে এখনো বাহিরে দাঁড়িয়ে খেয়ালেই নেই। আবির ভেতরে ঢুকলেও হৃদির মা বাবা বসে। আবির সালাম দেয়। হৃদি বলে, মা বাবা, উনি হলেন আমার কলিগ আর মিস্টার আবির সাহেব। ওই যে আমার মা রাহিনা আর বাবা কাশিম চৌধুরী। আবির মুস্কি হাসল। হৃদি খুব স্বাভাবিকভাবে ওর বাবা মায়ের সাথে আবিরের পরিচয় করিয়ে দিল। সবার দিকে তাকিয়ে আবিরের মনে হলো এই ঘরের ভেতরেই কেবল আবিরই অস্বাভাবিক। ঠিক যেন মেনে নিতে পারছে না কিংবা খাপ খাওয়াতে পারছে না নিজেকে নতুন করে এই পরিবেশের সাথে। আবির বেশ লজ্জাও পাচ্ছে, তাই কোনো মতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, আপনারা বসেন।
কথাগুলো বলে আলফাজ সাহেব একটু হাসলেন, তারপর হৃদির বাবার সাথে গল্প জুড়ে দিল। তাছাড়া আরও একটা বিষয় হলো যে হৃদির মা রাহিনা ফারিনার সাথে রান্নাঘরের দিকে চলে গেল। আবির নিজের ঘরের দিকে দ্রুত রওনা দেয়। আসলে কি হচ্ছে বুঝতে পারছে না আবির, তার কারণ এই হৃদি মেয়েটা ঠিকমতো আবিরের দিকে কখনো আগ্রহ দেখায়নি। আবির যেভাবেই হোক হৃদিকে বোঝানোর চেষ্টা করেছে আবির তার প্রতি ইন্টারেস্টেড, কিন্তু হৃদি তা বোঝার চেষ্টা করেনি। আবিরের কাছে তখন কেবল মনে হয়েছে ভদ্রতার খাতিরে আবিরকে তখন না বলেনি, কিন্তু আজকে একেবারে নিজের বাবা মাকে নিয়ে হাজির হয়েছে তার বাসাতে। এটার মানে কি? আবির দরজা আটকে ওয়াশরুমে আসে। ট্যাপ ছেড়ে দিয়ে সে ঝর্ণার নিচে বসল। ওয়াশরুমে বসে আবির নেহার কথা ভাবে। যদি হৃদি আবিরের সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলে, তবে এই ব্যাপারটা আবির নেহাকে কিভাবে বলবে? কিছুই মাথায় আসছে না আবিরের। গোসল শেষ করে আবির রুমের ভেতরে আসে। সে রুমটা বেশ ভালো মতোই গোছানো। বিছানার ওপরে রাখা আছে একটি পাঞ্জাবি। কে রাখলো এসব? আসলে আবির যখন ওয়াশরুমে ঢোকে তখন হৃদি আসে আবিরের রুমে। বিছানা কাঁথা ঠিকমতো গুছিয়ে রাখে, তারপর কাপড়ের ড্রয়ার থেকে পাঞ্জাবি পাজামা বের করে বিছানায় রেখে চলে যায়। আবির সেগুলো পরে নিয়েছে। টেবিলে থাকা ফোনটি হাতে নিল। ইউটিউবে কি মনে করে ঢোকে সে, তখনই দেখতে পায় পুরো দেশের যতগুলো নিউজ চ্যানেল আছে সবগুলোতে নেহা ট্রেন্ড করছে। এমনকি সোশ্যাল মিডিয়া ফেসবুকেও ভাইরাল। টাইটেল হলো আবির চমকে ওঠে। নেহা এসব কাজে বেশ পটু, রাজনীতি বেশ ভালোই বোঝে। কখন কোন সময় কি করা লাগবে নেহা যেন সেই কাজটাই বারবার করে এসেছে। এখন কিছুদিন সে সহ তার দল লাইটে থাকবে। আবির মুস্কি হাসল। অনলাইনে নেহাকে বেশ স্ট্রিক্ট আর সিরিয়াস মেজাজে দেখা যায়, যেন এমন একটা মেয়ে কখনো কারোর সাথে কি মিশতে পারে। কিন্তু আবির জানে নেহা কেমন বাছামি করে, কি থেকে কি হয়েছে আবিরের যেন ঘড়ি কাটে না। হুট করে তাকে নেহা তুলে নিয়ে যায়। তারপর তো যা হয়েছে আবিরের মনে তা যেন এখনো ঘোরের মতো হয়ে আছে। আবির পাঞ্জাবি পরে নিয়েছে। সে বাইরে বের হলো। খাবার টেবিল সাজানো হয়ে গেছে, সবাই বসে আছে। আবির আসতেই তার বাবা আলফাজ বলে, এত দেরি হলো কেন রে? একটু ক্লান্ত লাগছিল। আচ্ছা, খাবার শুরু কর, তারপর জরুরি কথা আছে। আলফাজের কথা শুনে আবির একটা ঢুক গেল। তারপর খাবার খেতে শুরু করে সবাই। হৃদি আবিরের প্লেটে তরকারি বেড়ে দেয়, আবিরের মা বাবার প্লেটেও দেয়। সবাই বেশ খুশি। একটা সময় খাবার শেষ হয়, সবাই সোফাতে বসেছে। হুট করে পাত্র দেখার বিষয়টা চলে আসে। যদিও এদিন সরাসরি বিয়ের কথাবার্তা হলো না, তবে হৃদির বাবা মায়ের আচরণে এটা পরিষ্কার হয়ে গেল যে আবিরকে তাদের পছন্দ হয়েছে। এমন ছিমছাপ পরিবার, তারা তাদের মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক। অন্যদিকে আবিরের মায়ের ভাবভঙ্গি দেখে মনে হলো যে সে হৃদিকে নিজের পুত্রবধূ হিসেবে একেবারে বরণ করেই নিয়েছেন। হৃদিরা চলে যায়। আবির বিষয়টা নিয়ে এখনও কারোর সাথে কথা বলেনি। সানোয়ার মির্জা পায়চারি করছে। একটু আগে সে একটা টিভি ভেঙে ফেলেছে। কয়েকদিন ধরে টিভিতে তার নামে অনেক কিছুই ঘটে গেছে। এর পেছনের কারণ তার ছেলে শাওন। তবে শাওন সবকিছু ঠিক মতোই করেছিল, কিন্তু নো মার্সি গ্যাং কেন এমন করলো? তবে কি নেহার সাথে এই নো মার্সি গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে? এটা দিয়ে কি সানোয়ার কোনো ক্লু বের করতে পারবে? যদিও টিভি ভাঙার পেছনে আরেকটা কারণ হলো নেহা আবার লাইমলাইটে। সাংবাদিক, নিউজ চ্যানেল আর কিছু নেহার অন্ধভক্ত ইউটিউবাররা নেহাকে নিয়ে এত ভালো ভালো পোস্ট করছে, যা দেখে সানোয়ারের যেন বিরক্ত বোধ চলে এসেছে। আজকে তো প্রতিতালয়ের ভিজিট নিয়ে নেহা যেন হট টপিক এসে দাঁড়িয়েছে। কে ভাই প্রতিটা মেয়েদের এলাকা ভিজিট করে? সেটা না হয় করতেই পারে, তাই বলে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে প্রতিতালয়ের মেয়েদের সাথে কথা বলে? আর তারাও কি সুন্দর! নেহাকে পেয়ে বুকে জড়িয়ে কত কত সমস্যার কথা বলেছে। নেহাও সবাইকে আলিঙ্গন করেছে নিজের মা বোনের মতো। এসব ঘটনা যে এতটা ভাইরাল হয়েছে, এত পরিমাণে চর্চা হচ্ছে যে চলমান দলকে এখন টপকে বিরোধী কোনো দল মন্ত্রীর আসনে বসাটা খুবই হার্ড হয়ে যাবে। সানোয়ার এসব দেখতে দেখতে রেখে টিভি ভেঙে ফেলেছে। এসব কিছু সানোয়ার একদমই মেনে নিতে পারছে না। হঠাৎই মনে পড়ে মরফিয়াসের কথা। সেও রাশিয়ান হ্যাকার, সেই পারবে কিছু করতে। তাছাড়া আর সম্ভব নয়। নেহা দিনকে দিন বেশ ভালো মতোই ধরাছোঁয়ার বাহিরে যাচ্ছে, যা বিরোধী দলের জন্য হুমকি স্বরূপ। রাতের আকাশ যেন কালো কালি মেখে আছে। শহরের আলো যতই ঝলমল করুক, সানোয়ার মির্জার ভেতরের অন্ধকারকে কাটাতে পারছে না। কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে।
দূরে গাড়ির হর্ন, কোথাও কুকুরের ডাক, আর মাঝে মাঝে আকাশে প্লেনের আলো দেখা যায়। সিগারেটের ধোঁয়া ঘরের ভেতরে ছড়িয়ে পড়ছে। টেবিলে ছড়ানো নথি, বন্দুক আর একপাশে রাখা ল্যাপটপ আছে। মরফিয়াসের সঙ্গে শেষ কথা হয়েছিল 2 দিন আগে। তারপর থেকে এখনও নীরবতা। নেহা সংক্রান্ত খবর প্রতিদিনই মিডিয়ায় আসছে, কিন্তু প্রতিটি খবর যেন তার জনপ্রিয়তাকে আরও উঁচুতে তুলে দিচ্ছে। সানোয়ার বিড়বিড় করে বলে। হঠাৎ ল্যাপটপ স্ক্রিনে এক ঝলক আলো জ্বলে ওঠে। ইনবক্সে একটি ইনক্রিপ্টেড মেসেজ। পেরুকের নাম মরফিয়াস। সানোয়ারের কপাল কুঁচকে মেসেজ ওপেন করলো। ভেতরে কয়েক লাইন ইংরেজিতে লেখা। Time content be stopped, but it can be with the deepfake of Neha's real face is ready. Now the best way is to contact her now with a man close, intimate. Every woman has a weakness for someone. Find him and you will find her downfall. মানে হলো, সময় কখনো কারো জন্য থেমে থাকে না, তবে সময়ের পিছু না ছুটে সময়কে কাজে লাগানো উচিত। নেহার রিয়েল ফেস দিয়ে ভিডিও তৈরি করা শেষ। এখন তোমার কাজ হলো নেহার কারোর সাথে বিশ্বাস করে কোনো ছেলের সাথে মেলামেশার ভিডিও ফুটেজ কালেক্ট করা, কারণ প্রতিটা মেয়েই কোনো না কোনো ছেলেকে পছন্দ করে। তাই খোঁজ নাও এমন কেউ আছে কিনা। সানোয়ার মেসেজ পড়ে ধীরে ধীরে সিগারেটের শেষ টান দিল। ধোঁয়া যেন নাকে মুখে না গিয়ে সরাসরি মগজে আঘাত করে। সে নিজে নিজে বলল। কিন্তু মরফিয়াসের পাঠানো মেসেজের শেষ লাইনে যে ইঙ্গিত ছিল তা সানোয়ারের মনে নতুন পরিকল্পনার বীজ বপন করে দিয়েছে। সানোয়ার ল্যাপটপ বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ঘরের ভেতরে হাঁটাহাঁটি শুরু করে কিছু সময় টেবিলের শেষ প্রান্তে বসে আছে প্রাক্তন প্রধানমন্ত্রী আলেক সাহেব। বয়সে সানোয়ারের থেকে 2 বছর বড়। সে বলে, একজন রাশিয়ান হ্যাকার ভাড়া করেছিস? তাতে কি হবে? এই মেয়ে স্কুল কলেজ বানাচ্ছে পতিতাপল্লীর বাচ্চাদের জন্য, জায়গা ভিজিট করছে, মিডিয়া ওকে মাদার নেহা বলছে। এইসব দেখে মানুষ চোখ বন্ধ করে ফেলেছে। সানোয়ার টেবিলে রাখা গ্লাস তুলে শক্ত করে চেপে ধরে। গ্লাসের ভেতরে হুইস্কি কেঁপে উঠল, কিন্তু হাতের চাপ থেকে বাঁচতে পারল না। তখনই গ্লাস ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে। সানোয়ারের চোখে এখন শুধু একটাই ছবি ভাসে, সেটা হলো নেহার হাসি মুখ। এই হাসি, এই নিষ্পাপ চেহারা, সবটাই অভিনয় কিনা কেউ জানে না। তবে নেহা একটা পলিটিক্যাল চিজ। কখন কোন জায়গায় কাজটা করলে সবাই চুপ করে থাকবে সেটা নেহা খুব ভালো মতোই ব্যবহার করে। মানে সময়টাকে নেহা কাজে লাগায়, কিন্তু মানুষ তা বোঝে না। হঠাৎ ল্যাপটপ আবার জ্বলে উঠল। এবার মরফিয়াসের লাইভ চ্যাট রিকোয়েস্ট। সানোয়ার দ্বিধা না করে অ্যাকসেপ্ট করলো। স্ক্রিনে এক কালো হুডি পরা অবয়ব আসে, মুখ ঢাকা, কণ্ঠস্বর ডিজিটালি বিকৃত করা। তার সংবেদনশীলতায় আমাদের অস্ত্র। সানোয়ার, বুলেট, বুম এগুলো পুরনো খেলা। এখন মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। ডিফেক্ট শুধু প্রথম স্কোরিং, বাকিটা আগুন ছাড়বে তার নিজের ভক্তরা। আমরা শুধু দিক ঠিক করে দেব। প্রতিটি দুর্গের দুর্বলতা থাকে, তার দুর্বলতা মানুষের বিশ্বাস। যদি তাকে বিশ্বাসঘাতক বা ভণ্ড প্রমাণ করা যায়, দুর্গ নিজে থেকে ভেঙে পড়বে। সম্মান অর্জন করতে বছরের পর বছর যায়, কিন্তু সেই সম্মান ভাঙতে 1 মিনিটই যথেষ্ট। সম্পর্ক সত্যি হোক বা মিথ্যা, মানুষ পার্থক্য করবে না যদি ছবি আর ভিডিও যথেষ্ট বিশ্বাসযোগ্য হয়। সানোয়ার কিছুক্ষণ চুপ করে থাকে। স্ক্রিনের আলো তার মুখে অদ্ভুত ছায়া ফেলেছে। অন্ধকারে মরফিয়াসের কালো মুখোশটা তার চেহারায় অদ্ভুত ছায়া ফেলেছে। সানোয়ার ধীরে বলল, তাহলে তুমি নতুন কোনো খেলা খেলো, কিন্তু মনে রেখো সময় কারোর জন্য থেমে থাকে না। স্ক্রিন কালো হয়ে যায়, সংযোগ কেটে গেছে। সানোয়ার দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তার ভেতরের ক্রোধ কমেনি, বরং মরফিয়াসের কথাগুলো মগজে ঘুরতে থাকে। প্রতিটি মেয়ে কেন না কেন ছেলের প্রতি দুর্বল।
সে টেবিলের উপর হাত রেখে মাথা নিচু করে। মনে পড়ল কিছুদিন আগে এক গোয়েন্দার রিপোর্টে নেহার ঘনিষ্ঠ কয়েকজন পুরুষের নাম এসেছিল। একজন তার কলেজ জীবনের বন্ধু, আরেকজন সাংবাদিক। সানোয়ার ধীরে ধীরে একটুখানি হাসল। আবির ভার্সিটিতে এসেছে। নিজের রুমে ঢুকে ব্যাগ রাখতেই হৃদি আবিরের অফিস রুমে এসে হাজির হলো। হৃদি এমন ভঙ্গিতে কথা বলতে শুরু করলো যেন ওরা কতদিনের প্রেমিক প্রেমিকা। এই যে আবেশ সাহেব, এত দেরি করলেন কেন? রাস্তায় কোনো সমস্যা? না, সব ঠিক আছে। ঠিকমতো খেয়ে এসেছেন? না হলে চলেন ক্যান্টিনে যাই। হ্যাঁ, খেয়েছি, সমস্যা নেই। আবির চুপচাপ ভাবতে থাকে। এই মেয়ে সেদিন ইচ্ছে করে আমার বাড়িতে তার মা বাবাকে নিয়ে গেছে, কিন্তু এখন আমি কি করব? এই ব্যাপারটা নেহাকে কিভাবে জানাবো? আর আমি যদি না জানাই তাহলে ও ঠিক কোনো না কোনোভাবে জেনেই যাবে। আর অন্য কারো কাছ থেকে জানার পর কি হবে সেটা আমার বুঝতে বাকি রইল না। আবিরের চুপ থাকা দেখে হৃদি আরও যেন টেনশনে পড়ে যায়। আবির হৃদির দিকে না তাকিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু একটু পর এমন কিছু ঘটলো যা আবির ভাবতেই পারেনি। আবিরের খানিকটা আগে যে ভয়টা মনে এসে বাসা বেঁধেছিল সেটাই হয়ে গেছে, কারণ আবিরের সামনে ভার্সিটির পিয়ন এসে বলল। নাম কি মেয়েটার? আবিরের চোখ বিস্ময়ে যেন কপালে উঠে গেল। নেহা যদি সত্যি এই ক্যাম্পাসে আসে তাহলে চারিদিকে হুলস্থুল পড়ে যাবে। স্টুডেন্ট থেকে শুরু করে বাচ্চারা, রিক্সা চালক, দিনমজুর সব যেন নেহা বলতে পাগল। আবির কখনো দেখেনি কোনো দেশের খেলোয়াড় বা ফিল্ম স্টার কিংবা সিঙ্গার ছাড়া কোনো মন্ত্রী এত ফেমাস, কিন্তু কোনো হইচই দেখা যাচ্ছে না। সেরকম তো কিছু হচ্ছে না। তাহলে কি অন্য কোনো মেয়ের নাম নেহা? কিন্তু তার সহকারীও আবার আছে নাকি? হতে পারে অন্য কেউ। এমনিতেও এক নেহা নিয়ে আবির ঠিক শান্তিতে নেই। এ আবার কোন নেহা আসলো? আবির পিয়নকে বলে। আচ্ছা, পাঠাও ভেতরে। হৃদি তখনও আবিরের সামনেই বসেছিল। ঠিক সেই সময়ে আবির দরজাতে একটা মেয়েকে দেখে। হৃদিও তাকায় সেদিকে। এটা যে অন্য নেহা নয় সেটা দেখেই চিনে ফেলেছে আবির। সে যে নেহা আহমেদি সেটা বুঝতে এক মিনিটও কষ্ট হলো না। নেহা একটা সালোয়ার কামিজের পরে এসেছে, তবে ওড়না দিয়ে নিজের চেহারা খুব করে ঢেকে এসেছে, সাথে একটা ফেস মাস্কও আছে। এমন সাধারণভাবে এসেছে যে সেভাবে কেউ নোটিশ না করলে বলবেই না এটা হোম মিনিস্টার নেহা আহমেদ। কারণ নেহার কেবল চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বড় কথা, নেহা এখানে কোনো সিকিউরিটি নিয়ে আসেনি, তাই কেউ জানেও না, আর কেউ ভাবতেও পারবে না হোম মিনিস্টার এইভাবে কারো সাথে দেখা করতে আসতে পারে। এই জন্য সবাই দেখলেও নেহাকে এড়িয়ে গেছে। নেহা ভেতরে আসলো। আবিরের সামনে হৃদিকে বসে থাকতে দেখে নেহা খানিকটা সরু চোখে তাকালো হৃদির দিকে। তারপর আবিরের দিকে তাকিয়ে নেহা বলল। টিচার, আপনি মনে হয় ব্যস্ত। আপনি ব্যস্ত থাকলে আমি পরে আসি। না না, ঠিক আছে, আমি ঠিক ব্যস্ত না। হৃদি ম্যাডাম আমার পরিচিত, এমনি কথা বলছিলাম, বসুন। নেহাকে বলা কথাটা শেষ করে আবির হৃদির দিকে তাকালো। হৃদিকে বলল। আমি খুবই দুঃখিত ম্যাম, আসলে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার, আমি ভুলে গিয়েছিলাম। হৃদি হাসল। আবিরও ভদ্রতার একটা হাসি দেয়। হৃদি তারপর বলে। আচ্ছা বেশ, আমি না হয় অন্যদিন দেখা করব। এটা বলে হৃদি বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে হৃদি আবার বলল। আরে, এই মেয়ের সমস্যা কি? বারবার এসব কথা নেহার সামনে বলার কি দরকার? হৃদি চলে যেতেই নেহা এসে বসলো আবিরের সামনে। আবির একটু হাসলো, ঘাবড়ে গিয়েছে সে। তারপর নেহা বলল। এই মেয়ে কি বলে গেল? আসলে কি আসলে বলো? থতমত খাচ্ছ কেন? কি বলে গেল সে? আবির থামলো। ওর মনে হলো নিহার কাছে সব স্বীকার করে নেয়াই ভালো, না হলে আরো অন্যরকম কিছু ঘটে যেতে পারে। আবির কিছু সময় নিহার দিকে তাকিয়ে থেকে তারপর বলে। আসলে হৃদি আমার বাড়িতে যায় ওর মা বাবাকে সঙ্গে নিয়ে। আমি প্রথমে বুঝিনি, তবে পরে বুঝেছি ওরা আমাকে দেখতে এসেছিল। আমাকে, তার পরিবার বা আমার পরিবারকে ওদের পছন্দ হয়েছে। ওনারা চেয়েছে এই পরিবারের সাথে তাদের মেয়ের বিয়ের কথা এগিয়ে যাক। আবির সবকিছু নেহাকে বলে। নেহা আবিরের থেকে এসব শুনে বেশ গম্ভীর হয়ে গেছে। সে চুপ, আবিরও চুপ। নীরবতা কাটিয়ে নেহা বলল। এই কথা আমাকে কি আগে বলা যায়নি? তোমার সাথে তো কথা হয়েছিল আমার, তাই না? আসলে আমার বলতে সাহস হয়নি, কেন যেন
ঘাবড়ে গিয়েছিলাম। আর আমি ভাবতেই পারিনি রিদি হুট করে এমন কিছু করবে। ওকেও দোষ দেওয়া যায় না। তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমি রিদির প্রতি খানিকটা আগ্রহী ছিলাম। ঠিক প্রেম ভালোবাসা না। আমার মা বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই। পুরো কথাটা শেষ করতে পারেনি আবির, তার আগেই নেহা বলল, ও, আমি আসলে উড়ে এসে জুড়ে বসেছি। থাক তবে। আর কি বলবো, আমি চলে যাই তোমার থেকে, মানে ঝামেলা চলে যাক একেবারে। আসলে আবির আবারও কথা শেষ করতে পারে না। নেহা তার আগেই উঠে দাঁড়ালো, তারপর ঘুরে হাঁটা দেয়। আবির বুঝতে পারছে না তার এখন কি করা দরকার। আবিরও নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর এক প্রকার দৌড়েই নেহার কাছে আসে। ততক্ষণে ও প্রায় দরজার কাছে চলে গেছে। আবির খুব সাহস করে নেহার হাত চেপে ধরে, তারপর নেহাকে টান দিয়ে রুমে ঢোকায় আবির। ওর সারা গা কাঁপছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে হোম মিনিস্টারের হাত ধরেছে আবির। নেহা কোনো জোর করল না। নেহা এমনটাই চেয়েছিল আবির যেন তাকে আটকায়, কিন্তু মেয়েদের মন তা কি এত সহজে ঠিক হয়? নেহা বলল, রিদি যখন তোমাদের বাড়িতে গেল তখন তুমি কেন আমার কথা তোমার বাবা মাকে বলতে পারোনি? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য আমার পুরো রাজনৈতিক ক্যারিয়ার রিস্কের ভেতরে ফেলতে পারছি। এমনকি আজকে এইভাবে এসেছি, কেউ জানলে কি হবে বুঝতে পারছো? আর তুমি সামান্য এই কথাটা বলতে পারোনি বাড়িতে। আসলেই আমি থার্ড পারসন। আই অ্যাম সরি নেহা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তো ঠিকভাবে জানিও না, আর বিষয়টা এখনও ক্লিয়ার হয়নি। আবির নেহার হাত তখনও ধরে আছে, হাত ছেড়ে দিয়ে চেয়ারে এগিয়ে দিল আবির। নেহা আবারও চুপচাপ চেয়ারে বসলো, তারপর ওর পাশে বসে ওকে বোঝাতে থাকে আবির। নেহা এমনিতেই একটা মেয়ে, তার উপর হোম মিনিস্টার। এই মেয়েকে কি সহজে কিছু বোঝানো যায়? রাজনীতির প্যাচ ছাড়া অন্য কিছু কি নেহার মাথায় ঢুকবে? তবে একটা পর্যায়ে নেহা বুঝলো খানিকটা, তারপর বলল, ঠিক আছে, বুঝলাম এই পরিস্থিতির জন্য তুমি দায়ী না, তবুও এটা সমাধান করার দায়িত্ব তোমার। আমি কিছু জানি না, বাসায় জানাবা তুমি, ঠিক আছে? আর যদি আমি অন্য কিছু শুনি তাহলে। আচ্ছা আচ্ছা, আমি সমাধান করব। যদিও আবির নেহার সামনে আচ্ছা বলেও আসলে আবির কিভাবে বাড়িতে জানাবে এই কথা, আর কেই বা বিশ্বাস করবে? আবিরের পরিবারও নেহার ভিডিও দেখে, নেহার বক্তৃতা শুনি, কিন্তু সেটা শোনা আর দেখার মধ্যেই শেষ। তাদের ছেলে যে এমন মন্ত্রীর কথা বলবে, সেটা কি গ্রহণযোগ্য হবে? আর আবিরই বা কি বলবে বাসায়? যে মা শোনো, এখন আর ওই লেডি লেকচারারকে পছন্দ না। আমি এখন দেশের হোম মিনিস্টারকে বিয়ে করতে চাই। আবিরের মা শুরু থেকে রাজনীতি একদম পছন্দ করে না, তার ধারণা এর সাথে যুক্ত সবাই খারাপ। নেহার ভিডিও দেখলেও আবিরের মা ফারিনার ধারণা সব মন্ত্রীরা লোক দেখানোই কাজ করে, এদের থেকে দূরে থাকতে হবে। কোনো রাজনৈতিকের মেয়ে হলেও মা রাজি হবে কিনা সন্দেহ আছে। সেখানে স্বয়ং হোম মিনিস্টার শুনলে ফারিনার মন ভাব কেমন হবে আবির বলতে পারছে না। আবির পড়ে গেছে প্যাচে, আবিরের হাত ধরল নেহা। আবির চমকে ওঠে, সে আবার নেহাকে বলল, সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি এভাবে কেন এসেছো? যদি কেউ দেখে ফেলতো? তোমার পিছনে কেউ না কেউ পড়ে আছেই। আবিরের কথা শুনে নেহা এবার হাসল। এত সময় পরে তার মুখের গাম্ভীর্য ভাব চলে গিয়ে হাসতে দেখা গেল। হাসি দিয়ে নেহা বলল, কি করব, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই খানিকটা রিস্ক নিয়ে চলে এলাম। মন্ত্রী যতই হই, মন তো এখন অন্যখানে। তবে কেউ টের পায়নি, কেউ আসলে ভাবতেও পারেনি আমি এইভাবে বের হতে পারি। তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্ট আছে না। তাই তো দেখছি। আচ্ছা, আমাকে এখন যেতে হবে, রাতে কথা হবে। তুমি কি করলে আমাকে জানাবে, আর নতুন কাজে বিজি থাকবো। তবুও তোমার জন্য আমি সবসময় ফ্রি, যখন ইচ্ছে কল দিলে পাবে আমাকে। আচ্ছা। নেহা আবিরের হাত ছেড়ে দিল। আবিরও নেহার আরেকটা হাত ছেড়ে দিল। এত সময় ধরে আবির নেহার হাত ধরে বসেছিল, সেটা আবির নিজেও টের পায়নি। নেহার সাথে সাথে আবিরও উঠে দাঁড়ায়। নেহার পাশে হেঁটে ভার্সিটির গেট পর্যন্ত এগিয়ে দিল আবির। পেছনে নেহার অ্যাসিস্ট্যান্ট হামলার মতো শুধু চেয়ে চেয়ে দেখছে। এমন সময় কামাল সাহেব ভেতরে আসে ক্যাম্পাসের। নেহার সাথে হাঁটার সময় আবির কামালকে দেখতে পায়। আবিরের দিকে তাকিয়ে আছে কামাল। আবির মনে মনে হাসলো। কামাল যদি জানতে পারতো আবিরের পাশের মেয়েটা কে, তাহলে এখন কি করতো কে জানে। যাক, সেটা এখন চিন্তার ব্যাপার না। চিন্তার ব্যাপার হচ্ছে আবির বাসায় কিভাবে জানাবে এই কথা।
দেয়ালে ঝুলছে সিসিটিভি স্ক্রিন, প্রতিটিতে শহরের ভিন্ন ভিন্ন কোণ দেখা যাচ্ছে। কোথাও বন্দর, কোথাও কোনো সরকারি ভবনের সামনে চলাফেরা করা মানুষ, আবার কোথাও শহরের অন্ধকার গলি। সব যেন দেখছে সানোয়ার। টেবিলে ছড়ানো বন্দুক, ফাইল আর পুরনো পাসপোর্ট স্তূপ। সানোয়ার মির্জা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, তার চোখে যেন কোনো এক অদৃশ্য শিকারকে খুঁজে বের করার হিংস্র ক্ষুধা। সামনে বসা শাওন, কালো টি শার্ট, জিন্স, চোখে অদ্ভুত নির্লিপ্ত দৃষ্টি গেঁথে আছে। দুজনের মাঝে এক কাপ ধোয়া ওঠা কফি, কিন্তু কেউ তা স্পর্শ করছে না। বাবা, আমাদের প্ল্যান একটু চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, আমাদের উচিত হয়নি নেহার বাবা আজহারকে কিডন্যাপ করা। আমাদের দরকার ছিল নেহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কিডন্যাপ করা। দরকার হলে মেরে ফেলবো, তবে এবার টার্গেট হবে নেহার অ্যাসিস্ট্যান্ট অর্ক। শাওন এক টান সিগারেট টেনে ধোঁয়া ছড়িয়ে দিল, নিজের বাবার দিকে তাকিয়ে বলে, অর্ক নেহার একদম কাছের মানুষ বাবা। ওর হাতে নেহার ফোন, মেল, অ্যাক্সিডেন্ট সব কিছু থাকে। নেহা কার সাথে দেখা করছে, কোথায় যাচ্ছে, কোন মিটিংয়ে কী বলছে, সব অর্ক জানে। যদি অর্ককে আমরা আনতে পারি, নেহার চারপাশে সিকিউরিটি চেঞ্জ ভেঙে ফেলবে। নেহা তখন হাতের মুঠোয় থাকবে। আমি জানি কিভাবে করতে হবে। এবার কোনো ভুল হবে না, আমি অলরেডি শুরু করে দিয়েছি। ঘরের আলো হালকা ম্লান হয়ে গেছে। সিসিটিভি মনিটরে দেখা যাচ্ছে এক ব্যক্তির চলাফেরা। সে নিহার বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছিল, হাতে কাগজপত্র। সানোয়ার ইশারা করতেই শাওন বলল, ওই যে দেখছেন, ও আমাদের একজন লোক। গত এক সপ্তাহ ধরে অর্কের রুটিন নজরদারি করছে। অর্ক প্রতিদিন সকাল 8টায় নেহার বাবার বাসায় আসে। নেহার শিডিউল ঠিক করে, করো অ্যাপয়েন্টমেন্ট লাগবে সব ঠিক করে। দুপুরের মাঝে মাঝে লাঞ্চ ব্রেকের কাছে এক পুরনো বইয়ের দোকানে যায়, সেখানে সবচেয়ে কম সিকিউরিটি থাকে। অর্ক সেখানে যায় ওর গার্লফ্রেন্ডের সাথে মিট করতে। এরপর সেখানে কিছু সময় থেকে আবার নেহার সাথে থাকে। রাতে নেহা বাসায় ফেরার পর অর্কও চলে যায়, কিন্তু ফেরার পথে কয়েকজন সিকিউরিটি থাকলেও খুব একটা আমার জন্য সমস্যা নয়। বইয়ের দোকানটা নতুন, বাড়ি ফেরার সময়টা হবে আমাদের জায়গা। দুই জায়গাতেই তেমন সিকিউরিটি নেই। সিসিটিভি আছে, কিন্তু সেগুলো ম্যানিপুলেট করা যাবে। মরফিয়াস সেটা সামলাবে। সানোয়ার এক মুহূর্ত চুপ করে থাকলো। তার ছেলে এবার ভালো মতোই নেমেছে মাঠে। তারপর ধীরে বলল, বাবা, মানুষকে মুখ খোলাতে হলে দুইটা উপায় থাকে, ভালোবাসা আর নয়তো ভয়। ভালোবাসা আমাদের কাজ নয়, ভয়টাই দেব। তাহলে শেষ করব, তবে আগে যা দরকার সেটা নেব। ঠিক তখনই শাওনের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। শাওনের ফোন তুলতেই অপর প্রান্তে কাপা কণ্ঠ, স্যার, আমাদের একজন ফলোয়ার বলছে অর্ক হয়তো কিছু টের পাচ্ছে। ওর রুটিনে হঠাৎ পরিবর্তন এসেছে। কি পরিবর্তন? ওই বইয়ের দোকানেও যাচ্ছে না, বরং অন্য কোথাও দেখা করতে যাচ্ছে, কিন্তু লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। মনে হচ্ছে অ্যানস্ক্রিপ্টেড মোবাইল ব্যবহার করছে। মানে কেউ ওকে তর্ক দিয়েছে? সানোয়ার মনে মনে হিসাব কষল, নেহা ছাড়া আর কে অর্ককে সতর্ক করবে? নাকি মরফিয়াসের বাইরে আর কেউ খেলা খেলছে? সে ধীরে ধীরে শাওনের দিকে তাকালো। মানে কেউ ওকে সতর্ক করে দিয়েছে? তাহলে আরও তাড়াতাড়ি করতে হবে। পিছিয়ে পড়েছে নোমার্স গ্যাংস, হয়তো তারাই নেহাকে প্রটেক্ট করেছে। আর যদি কেউ পথে আসে, তাকে মাটির নিচে পাঠিয়ে দিস। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠে। সিসিটিভি স্ক্রিনে শহরের আলো জ্বলছে, কিন্তু এই আলো কোনো মুক্তির প্রতীক নয়, বরং আসন্ন অন্ধকারের সতর্কবার্তা। আবির সারা জীবন সহজ সরল ঝামেলাহীন সময় কাটিয়ে এসেছে, যদিও সেটা সবার সামনেই বেশি, কিন্তু তারপরেও সামনাসামনি ঝামেলাটা আবিরের একদমই পছন্দ না। আর যদি সেটা হয় মেয়ে মানুষ নিয়ে, তাহলে বিষয়টা আরও জটিল। কোনো নেতা, কোনো গ্যাং বা আইনি ব্যক্তিদের সাথে ঝামেলা হলেও সেটা না হয় মানা যায়, তাই বলে মেয়ে মানুষদের বিষয় নিয়ে ঝামেলা? আবির যেন ভাবতেই পারছে না এই ঝামেলা থেকে তার কিভাবে বের হতে হবে। কারণ যে মানুষগুলো আবিরের জীবনে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে, তাদের কাছ থেকে আবির সবসময় দূরে থেকেছে। তবে সেই দূরে থাকার পেছনে রহস্য বিদ্যমান। নিজেকে সবসময় সব কিছু থেকে লুকিয়ে রেখেছে আবির, কিন্তু এই সময়ে এসে ওর জীবনে মেয়ে ঘটিত এমন এক ঝামেলা তৈরি হবে, সেটা আবির কোনোদিন ভাবতেও পারেনি।
নেহা আর হৃদি এই দুই মেয়ে আবিরের জীবনে এমনভাবে আসন নিয়ে বসতে শুরু করলো যে আবির কোন দিকে যাবে বুঝতে পারছে না। আবির সত্যি কোনোদিন ভাবেনি যে হৃদি তার প্রতি এমন আগ্রহ বোধ করবে। প্রথম প্রথম আবির এখানে এসে হৃদির সাথেই কথা বলার আগ্রহ দেখিয়েছিল, কিন্তু হৃদি যেন সেসব দেখেও না দেখার ভান করে থাকতো। সে সময় হৃদি আবিরকে পাত্তা দেয়নি, তবে এবার বিষয়টা উল্টে গেছে। বিশেষ করে আবিরদের বাসায় হৃদিদের আসার পর থেকে হৃদি এমন একটা ভাব করতে শুরু করলো যেন আবির তার সত্যিকারের প্রেমিক। তবে একটা কথা বলতেই হবে, হৃদি ভেতরে কোনো ছলনার ভাব দেখা যায়নি। মানে হৃদি যে আবিরের প্রতি দুর্বল সেটা পিওর মনে থেকে। হৃদি যে সত্যি আবিরের প্রতি আগ্রহী হয়েছে সেটাও আবিরের বুঝতে বাকি রইল না। আবির যে তাকে কিছু বলবে সেটাও পারছিল না, কারণ হৃদি আবিরের মায়ের সাথে যুক্ত ছিল। কথায় আছে না, কাউকে পটাতে হলে হয় তার কাছের বন্ধু বা বান্ধবীকে হাত করতে হয়, কিন্তু কাছের মানুষ যেটা পরিবারের কেউ হতে পারে, হৃদি ঠিক সে কাজটাই করেছে। মানে আবিরের মায়ের সাথে বেশ ভালো মতোই মিশেছে ও যোগাযোগ রাখছে। আবিরের মা হৃদিকে খুব বেশি পছন্দ করা শুরু করে দিয়েছে। আবির সত্যি এই কারণে কিছু বলতেও পারছিল না নিহার বা হৃদির বিষয়ে বাড়িতে। তবে আসল বিষয় হলো এই কয়েকদিনের মাঝে হৃদিদের পরিবারের সাথে আবিরদের পরিবারের ভাব হয়ে গেল খুব বেশি। নিয়মিত দেখা সাক্ষাৎ, একে অপরের বাড়িতে দাওয়াত চলতে থাকে, আর সেই সাথে পাল্লা দিয়ে আবির আর হৃদির মাঝেও দেখা হতে লাগলো। ক্যাম্পাস থেকে ওরা একসাথেই আসা শুরু করে বাসার দিকে। হৃদির যদি আগে ক্লাস শেষ হয়ে যেত, সে আবিরের জন্য অপেক্ষা করত। একদিন আবির জানতে পারে যে প্রতি সোমবারে হৃদির কোনো ক্লাস থাকে না, তবুও হৃদি ক্যাম্পাসে আসে। একসাথে ওরা লাঞ্চ করে, তারপর একসাথে ফেরত যায় বাসার দিকে। আবিরের বাসাটা হৃদির থেকে খানিকটা দূরে। হৃদিকে মাঝপথে নামিয়ে দিয়ে আবির বাসার পথে যায়। এই ঘটনা জানার পরে আবিরের আরও খারাপ লাগতে শুরু করে। মানে এসব সংঘটিত হচ্ছে এমনভাবে যে আবির না পারছে ঠিকভাবে কাউকে কিছু বলতে। আবির কিভাবে হৃদিকে নিহার কথা বলবে? আজকে সকাল 10টার কিছু পরে নিহার অফিস কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকে অর্ক। বাইরে এখনও হালকা বৃষ্টিময় পরিবেশ, কিন্তু ভেতরের এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসে সবকিছু যেন একদম নিস্তব্ধ। দেয়ালে ঝুলছে দেশ বিদেশের কূটনৈতিক বৈঠকের ছবি, মাঝখানে বিশাল এক কাঠের টেবিল, তার উপর সাজানো নথি আর লাল ফাইলের স্তূপ। নেহা এসব নিয়ে ব্যস্ত। একটু আগে নো মার্সি গ্যাং থেকে একটা ইমেল এসেছে। সেটা হুমকি মেল না, বরং ধন্যবাদ মেল। নেহা একগুচ্ছ সরকারি রিপোর্ট যাচ্ছিলেন, অস্ত্র আমদানির নথি, বাজেট বরাদ্দের হিসাব আর কয়েকটি গোপনীয় নোট, সাথে পতিতালয় এরিয়াতে স্কুল তৈরির বাজেট পাস। হঠাৎ অর্ক এসে টেবিলের পাশে দাঁড়ালো। তার চোখে এক ধরনের দ্বিধা, কিন্তু ঠোঁটে যেন অর্ধেক দমে যাওয়া হাসি লেগে আছে। সে নেহাকে বলে, তুমি? হ্যাঁ বলো। নেহার ভ্রু কুঁচকে গেল, কিছুটা বিষম খেলো মনে হয়। তারপর আশেপাশে তাকায় কেউ আছে নাকি, কিছুটা ধমকের সুরে বলে, এটা অফিস অর্ক, এখানে এসব কি বলছো? অর্ক কিছুটা নীরব হয়ে গেল। তারপর ধীর গলায় অর্ক বলে, নেহা ফাইল থেকে চোখ সরিয়ে অর্কের দিকে একবার তাকালো, তারপর আবার চোখ নামিয়ে পড়তে লাগলো। কিন্তু মনের ভেতর হালকা কৌতূহল খোঁচা দিতে থাকে ওর। কিছুক্ষণ পর ফাইল বন্ধ করে চেয়ারের পেছনে হানা দিয়ে বলল, কি যেন বলছিলে, কথা শেষ করো। অর্ক এক ধাপ এগিয়ে এলো, ঠোঁটে হালকা হাসি। অর্ক বলল, তুমি কিভাবে বুঝলে? আর আবির? অর্কের কথা শুনে নেহা চুপ করে বসে থাকে, তার চোখে গাঢ় ভাব। সরকারি ফাইল, নিরাপত্তা পরিকল্পনা, কূটনৈতিক প্রোটোকল সব যেন মুহূর্তেই দূরে সরে গেল। মাথার ভেতর এখন শুধু আবির আর হৃদির ছবি ঘুরছে। আবির সেই শান্ত আত্মমগ্ন মানুষটি, যার চোখে গভীর স্থিরতা ছিল। ভার্সিটির শিক্ষক, আর্টস আর পলিটিক্স দুটো জগতের মাঝখানে এক অদ্ভুত সেতু। নেহা ভাবতেই পারেনি তিনি একজন হোম মিনিস্টার হয়ে এমন একজন সাধারণ মানুষকে ভালোবেসে ফেলবে। আর এখন শুনতে হচ্ছে আবিরের চারপাশে অন্য কেউ ঘোরাফেরা করছে। নেহার জন্য বিষম খাওয়ার মতো অবস্থা। রাজনীতির মাঠে নেহা বাঘিনী হলেও প্রেমের মাঠে সে একদমই পিঁপড়ার মতো অসহায়। মনের ভেতরে হাজারো ফাইলের নিচে চাপা এক গোপন সত্য ফাইল ভিড় ঠেলে সামনে আসে, আর সেটার নাম নেহা আবিরকে ভালোবাসে। আবিরও বাসে, তবে কখনো প্রকাশ করেনি সরাসরি। নেহার জীবন রাজনীতি, নিরাপত্তা আর কূটনৈতিক চাপের ভেতরে বোধে।
এমন মানুষ আবেগকে কেবল কাগজে সই করার মতো সহজে ব্যবহার করে না, কিন্তু তবুও আবিরের হাসি, তার চোখের ভাষা সবই নেহাকে ভেতরে ভেতরে নরম করে দিয়েছে। নেহা নিজেও জানে না অমর একটা ছেলেকে সে সত্যি সত্যি ভালোবেসে ফেলবে। এখন হৃদি প্রসঙ্গ যেন তার বুকে অদৃশ্য ছুরি ঢুকিয়ে দিচ্ছে। অর্ক নীরবে নেহার মুখের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে ম্যামের মুখে কোনো পরিবর্তন না এলেও ভেতরে একটা টানাপোড়েন চলছে। তুমি কি মনে করো আবির তার প্রতি দুর্বল হয়ে পড়েছে? নেহা চুপ করে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। বাইরের রাজধানীর ব্যস্ততা, গাড়ির হর্ন, রাস্তার মানুষের ভিড়, কিন্তু তার কানে এসব কিছু ঢুকছে না। সে ভাবছে যদি হৃদি সত্যি আবিরকে নিজের কাছে টানতে পারে তবে সেটা শুধু ব্যক্তিগত ব্যথা নয়, রাজনৈতিক বিপদও হতে পারে। কারণ নেহার ব্যক্তিগত জীবনের যে কোনো খবর মিডিয়ায় পৌঁছলে তার রাজনৈতিক অস্ত্রে পরিণত হবে। তবে আবির যে তাকে ভালোবাসে সে বিষয়টা নেহার কাছে পরিষ্কার। তবুও ছেলেদের মন কি থেকে কি হয়, ছেলেটা কারো থেকে সামান্য একটু কেয়ার পেলেই তাকে আপন ভাবতে শুরু করে। অর্ক কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে বলল। নেহা ভ্রু তুলল, কি বলবে বুঝতে পারছে না, তবুও বলে, যতটুকু বলেছি অতটুকু করো, বেশি অফিসারগিরি করিও না। প্রেম ভালোবাসা রাজনীতিতে আসলে মানায় না। থুর, কি বলবো বুঝতে পারছি না। অর্ক নেহার এমন উদ্ভট কথা শুনে হাসলো, হাসি চেপে বলে। নেহা কিছুক্ষণ ভেবে ধীর স্বরে বলল, না, আপাতত কিছু করবে না, তবে যদি কিছু চোখে পড়ে আমাকে জানাবে। আমি নিজেই বিষয়টা বুঝতে চাই। অর্ক মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার চোখে ছিল অন্যরকম এক ঝিলিক, যেন সে জানে এই তথ্য ভবিষ্যতে বড় কিছু ঘটাবে। অর্ক বেরিয়ে যাওয়ার পর নেহা টেবিলে হাত রেখে কিছুক্ষণ বসে থাকে। মাথার ভেতরে হাজারো প্রশ্ন ঘুরছে। আবির কি সত্যি হৃদির প্রতি আকৃষ্ট, নাকি এটা শুধুই অর্কের পর্যবেক্ষণ? কিন্তু নেহা জানে ক্ষমতার খেলায় সন্দেহই সবচেয়ে বড় অস্ত্র, এবং এই সন্দেহ তাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছে। আবির ভার্সিটি থেকে সবার আগে বের হলো। হৃদিও আসলো আবিরের সাথে। হৃদি আবিরের সাথে প্রায়শই আসা যাওয়া করে। এ ব্যাপারে আবির তেমন কিছু না বলেও হৃদির আগ্রহ বেশ বিশাল। আবির সিএনজি ঠিক করেছে। হৃদিও এসে বসলো। দুজনে সিএনজিতে উঠে বাড়ির পথ ধরে। সিএনজিটা বসুন্ধরার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হৃদি সিএনজি থামাতে বলল, মামা রাখেন এখানে। কেন এখানে কেন? আরে চলো তো, আজকে বাসায় গিয়ে কোনো কাজ নেই, চলো মুভি দেখা যাক। দেখো সিনেমা হল। কিন্তু হৃদি আবিরের কোনো কথা শুনল না। এক প্রকার জোর করেই আবিরকে নিয়ে যায় 8 তলায়। হৃদি নিজেই দুটো টিকিট কাটলো। ওরা মুভির টিকিট কেটে ঢুকে পড়ল হলে। হৃদি মুভি দেখছিল আর টুকটাক কথা বলেই যাচ্ছিল। আবির কেবল চুপচাপ বসে আছে। এমন সময় আবিরের ফোন কেঁপে উঠল। আবির পকেট থেকে ফোন বের করে দেখে খুব পরিচিত একটি নাম্বার। ফোন নাম্বারটা দেখেই খানিকটা অস্বস্তি শুরু হয়ে যায় ওর, কারণ আবিরকে যে ফোন করেছে সে হলো নেহা। আবিরের একবার মনে হলো ফোনটা না ধরি, তারপর মনে হলো না ধরতেই হবে, না হলে নেহা অনেক কিছুই ভাবতে পারে। আবির কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নেহার আওয়াজ ভেসে আসে, মিস্টার টিচার, বাহ, মুভি দেখা হচ্ছে, চমৎকার। আবিরের অবাক হওয়ার কথা, তবে অবাক হলো না, কারণ আবিরের পেছনে নেহার লোক ঘুরেই। আবির যে এই সময়ে এখানে আছে সেটা নেহা ঠিকই জানে। আবির কিছু বলল না। কিছু সময় আবির চুপ করে রইল। নেহা বলল, মুভি দেখছো? দেখো, কিছু বলছি না, তবে পপকর্ন নেওয়ার সময় ওর হাতের সাথে যেন হাত না লাগে। আগে 2 বার স্পর্শ লেগেছে, দূরে সরে বসো। আবির এবার চমকে যায়। তার মানে আবিরের ওপর নেহার তীব্রভাবে চোখ রাখছে। আবির কি করে না করে সব নেহা টের পাচ্ছে, সেটা ক্লোজলিও। অবশ্য এটা হতেই পারে পুরো পুলিশ ফোর্স যখন নেহার হাতে, তখন আবিরের পেছনে স্পাই লাগানো তার পক্ষে অসম্ভব কিছু না। আবির কোনো মতে বলল, তুমি জানো এসব অনিচ্ছাকৃত, আমি ইচ্ছে করে কিছু করছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুমি তো সাধু পুরুষ, তোমার তো কোনো অন্যায়ই নেই। আমি তো থার্ড পার্সন। এখন মুভি দেখো। ফট করে নেহা কল কেটে দেয়। আবির যেন আর শান্তি পাচ্ছে না। এদিক ওদিক তাকাতে থাকে। এমন কাউকে আবির দেখল না যে তার উপর নজর রাখতে পারে। রীতি তাকায় আবিরের দিকে। রীতি বলল, কি ব্যাপার, এইদিক ওদিক কি দেখছো? পপকর্ন নাও না কেন? না, কিছু না। তোমার মুখ দেখে মনে হচ্ছে আমরা লুকিয়ে মুভি দেখতে এসেছি। কেউ দেখে ফেলবে এই ভয় পাচ্ছ। কি সমস্যা বলো আমাকে।
আবির খানিকটা শুকনো হাসি হাসলো। সত্যি ওরা লুকিয়ে মুভি দেখতে এসেছে, এমন একটা অনুভূতি হচ্ছে। কিন্তু এটা বাড়ির কারো ভয় না, বরং দেশের হোম মিনিস্টারের ভয়ে লুকিয়ে আসা বলা যায়। তবে কেবল একটা বিষয়, যে যতই আবির নিজেকে লুকাক, নেহা ঠিকই জেনে যাবে। আবির আর দেরি করে না, রীতিকে নিয়ে বের হয় সিনেমা হল থেকে। হৃদের থেকে ওর দূরে থাকাটা শ্রেয় হবে, সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছে আবির। হৃদির সাথে পুরো রাস্তা আবির আর কথা বলেনি, দুজন দুজনার মতো বাড়ি চলে যায়। বাইরের শহরে রাত জমে উঠেছে। রাস্তার বাতিগুলো একটার পর একটা অন্ধকারের ভেতর দিয়ে অস্পষ্টভাবে ঝলমল করছে। শাওনের বিশাল ডুপ্লেক্স বাড়ির ভেতরে অন্যরকম এক আলো জ্বলছে। ঝাড়বাতির সোনালি আলো মেঝেতে ছড়িয়ে পড়েছে, দেয়ালের পেন্টিংগুলোই তার প্রতিফলন। ড্রয়িং রুমের মাঝখানে কালো কাচের টেবিল, তার ওপর অর্ধেক ভর্তি হুইস্কির বোতল, বরফের গ্লাস আর কিছু সিগারেটের প্যাকেট। টেবিলের একপাশে সোফায় বসে আছে শাওন, গাঢ় নীল শার্ট, হাতের মধ্যে সিগারেট, মুখে এক ধরনের অদ্ভুত স্থিরতা, যেন সে জানে রাতটা কেমন যাবে। তার সামনে চুপচাপ বসে আছে অদিতি, মুখে রাগ আর চোখে আতঙ্ক ভরে আছে। তার হাতে এখনো হালকা দাগ, যেখানে কিছুক্ষণ আগে বেঁধে শাওনের লোকেরা শক্ত করে ধরে টেনে এনেছে। অদিতির চোখের ওপর থেকে কাপড় সরানো হয়। শাওন নামের একজনকে বসে থাকতে দেখে সে ভয় পায়, কারণ শাওন একসময় ভাইরাল টপিক ছিল তার কল সেন্টারে চাকরি করা মেরিনা নামের মেয়েকে ধর্ষণের জন্য। অদিতিও কি তবে ধর্ষিত হতে যাচ্ছে? ভয় সে প্রশ্ন করে। এত প্রশ্ন করতে হবে না, আমি কাউকে বিনা কারণে কিছু করি না। আহ অর্ক তোমার বয়ফ্রেন্ড না, আসলে তাকে দরকার তো তাই। শাওন গ্লাসে হুইস্কি ঢেলে ধীরে চুমুক নিল, তারপর রিল্যাক্স মোড়ে বলল, আমার বয়ফ্রেন্ড অর্ক, সে তো এখন ব্যস্ত, খুব ব্যস্ত। আমি বলতে চাইছি সে তোমার সাথে দেখা করছে না অনেক দিন ধরে, তাই না? অদিতি কোনো জবাব দিল না, কিন্তু মুখের ভঙ্গি বলে দিচ্ছিল শাওনের কথা একদম মিথ্যে নয়। শাওন টেবিলে আঙুল ঠুকলো, তারপর বলল, দেখো, আমি জানি অর্ক এখন খুব সাবধান হয়ে গেছে। আমার লোকজন তার চারপাশে গেলে সে বুঝে যায়, সে লুকিয়ে থাকে, যোগাযোগ কমিয়ে দেয় তোমার সাথে, তাই সরাসরি তাকে ধরা যাচ্ছে না। ব্যবহার শব্দটা খারাপ শোনায়। আমি বলবো প্রয়োজন। তোমাকে এখানে আনা আমার জন্য দরকার ছিল, কারণ আমি জানি তোমাকে নিয়ে আসলে অর্ক আসবেই। অদিতি গভীর শ্বাস নিল। তার মনে রাগ আর ভয় একসাথে লড়াই করছে। সে জানে শাওন কোনো সাধারণ মানুষ নয়, তার নাম মাফিয়া জগতের অন্ধকারে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া সে ভয়ঙ্করও বটে। সে বলল, আসবে, কারণ তুমি তার দুর্বল জায়গা, আর আমি জানি দুর্বল জায়গায় আঘাত করে শক্ত মানুষও ভেঙে পড়ে। ঘরের ভেতর নীরবতা নেমে আসে। বাইরে দূরে কুকুরের ডাক ভেসে আসছে, সিগারেটের ধোঁয়া বাতাসে ঝুলে আছে, আর হুইস্কির গন্ধ যেন ভারী হয়ে উঠছে। শাওনের দুজন লোক চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল। তারা কিছু বলছে না, কিন্তু তাদের উপস্থিতি যথেষ্ট ভীতিকর। অদিতি নিজের হাতের আঙুল শক্ত করে ধরে আছে, সে কোনো দুর্বলতা দেখাতে চায় না। শাওন হঠাৎ সিগারেট নিভিয়ে দিয়ে অদিতির দিকে ঝুঁকল। তুমি কি জানো অর্ক কেন তোমার সাথে দূরত্ব রেখেছে? অদিতি চুপ, কি বলবে বুঝতে পারছে না। শাওন আবার বলে, কারণ সে জানে আমি তার পেছনে আছি। সে জানে আমি যখন কাউকে চাই তখন কোনো নিয়ম মানি না। সে ভয় পাই তোমাকে, সে ভয় পাই তোমার কাছে আসলে তুমি বিপদে পড়বে। না, তুমি থাকছো যতক্ষণ না অর্ক নিজে এসে তোমাকে নিয়ে যাচ্ছে। ফোন করো তাকে। এমন সময় ঠিক তখন শাওনের ফোন বেজে উঠল। সে স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ থামে। বাবা নাম দেখা যাচ্ছে। ফোন ধরতেই ওপাশে কর্কশ গলা। বোঝা গেছে, রাখো এখন। অদিতি তার গলার স্বর থেকে বুঝতে পারল এই ফোনের ওপাশে কেউ আছে, যে শাওনের থেকে বেশি প্রভাবশালী। তার মনে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, এখানে কি কিছু শুধু অর্ককে টেনে আনার খেলা চলছে, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? হয়তো শাওনের মূল উদ্দেশ্য অর্ক নয়, বরং তার মাধ্যমে কারো কাছে পৌঁছানো। অদিতি বুঝল, যদি সে এখনই পরিস্থিতি ঠান্ডা মাথায় না সামলায়, তবে হয়তো অর্কই নয়, সে নিজেও ফিরতে পারবে না। কিন্তু শাওনের থেকে নিস্তার পাওয়া কি সহজ? শাওন আবার গ্লাসে হুইস্কি ঢাললো, চুমুক দিয়ে ধীরে বলল, আজ রাতে তুমি এখানে থাকছো, খাবার ঘর সব ব্যবস্থা আছে, কিন্তু বাইরে যাওয়ার কথা ভাববেও না। তুমি যত তাড়াতাড়ি পারো অর্ককে এখানে ডাকো, এটা তোমার জন্য ভালো। না হলে আমার ভেতরে পশুটাকে জাগিয়ে তুলিও না।
অদিতি চুপ করে বসে রইল, কিন্তু তার চোখের ভেতর তখন এক প্রতিজ্ঞা, যেভাবেই হোক তাকে এই ফাঁদ থেকে বের হতে হবে। শাওন কোমর থেকে পিস্তল বের করলো। অদিতি ঘাবড়ে যায়। শাওন অদিতির দিকে তার ভ্যানটি ব্যাগ বাড়িয়ে দিয়ে বলে, তোমার ব্যাগ মোবাইল আছে, জাস্ট অর্ককে ফোন করে বলো তুমি দেখা করতে চাও। ঠিকানা টেবিলের ওপর কাগজে লেখা আছে, যদি উল্টাপাল্টা করো তবে দেখো ওদিকে। শাওনের কথা শুনে অদিতি ঘাবড়ে যায়। সে তাকায় পেছনের দিকে। দেয়ালে 32 ইঞ্চি টিভি দেখতে পায়। সেখানে একটা ভিডিও দেখা যাচ্ছে। অদিতির মা বাবার আশেপাশে শাওনের লোক ঘুরে বেড়াচ্ছে। অদিতি চমকে যায়, শাওনকে বলে, নজর তো রাখবো না, শুধু তুমি কাজটা করে দাও। সময় নাও, যখন ইচ্ছে ডাকলেই হবে। তবে ডাকতে হবে, কিভাবে ডাকবে সেটা নিশ্চয়ই এখন বলে দিতে হবে না। যাও, রিল্যাক্স করো। অদিতির পাশ থেকে শাওনের ছেলেরা সরে যায়। শাওন উঠে দাঁড়াতেই ঘরের সব লাইট বন্ধ হয়ে গেল। তারপর কিছু সময় পরে লাইট অন হয়। অদিতি দেখে সে একটি রুমে বসে আছে, সামনে কাগজের ঠিকানা আর তার ফোন রাখা। অদিতি বুঝে গিয়েছে তাকে এখন কি করতে হবে। আবিরাজ দুদিন ধরে কিছু একটা খেয়াল করছে। হৃদিকে সে বলতে চেয়েছিল নেহার কথা, কিন্তু এ দুদিন হৃদিকে সে খুঁজেই পাচ্ছে না। মানে হঠাৎ করেই আবির লক্ষ্য করে যে হৃদি আর তার সাথে যোগাযোগ করছে না। হৃদির ফেসবুকে গিয়ে দেখে সেটা ডিঅ্যাক্টিভেট, সব ধরনের অ্যাকাউন্ট গায়েব। হঠাৎ আবিরের প্রতি আগ্রহ হয়ে ওঠা মেয়েটার কি হলো? আবিরের সাথে যোগাযোগ হয় এমন কোনো মাধ্যম হৃদি রাখেনি। এটার মানে আবির কিছুই বলতে পারে না। ভার্সিটিতেও সেভাবে দেখা হয় না। তাছাড়া হৃদি অন্য ডিপার্টমেন্টের টিচার ছিল, আবির আলাদা ডিপার্টমেন্টের টিচার। এভাবে হৃদি হঠাৎ গায়েব হয়ে যাবে আবির ভাবতেই পারেনি। মেয়েটার কি হলো? আকাশে সন্ধ্যার লালিমা মিলিয়ে যাচ্ছে। ঢাকার ব্যস্ত রাস্তাগুলোতে হেডলাইটের স্রোত বয়ে চলেছে। ফ্যান্টাসি কিংডমের সামনের রাস্তা তখনও গমগম করছে। অর্ক হালকা বিরক্তি মুখে দাঁড়িয়ে আছে, হাত ঘড়িতে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে চোখ বোলায়। হোয়াটসঅ্যাপে অদিতির শেষ মেসেজ। এমন মেসেজে অর্ক ঘাবড়ে যায়। তবে অর্ক প্রথমে আসতে রাজি হয়নি। সরাসরি দেখা করার কথা অদিতি কখনোই এইভাবে বলে না। আর আজকে সকালে যে টোনে সে কথা বলেছে সেটা ছিল অদ্ভুত রকমের তাড়াহুড়ো আর চাপা ভয় মেশানো। তবু অর্ক এসেছে, কারণ এটা অদিতি, যেই মানুষটার হাসি রাগ সবকিছু ওর জীবনের অংশ হয়ে গেছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। অর্ক আশেপাশে তাকিয়ে হঠাৎ রাস্তার বিপরীত পাশে অদিতিকে দেখতে পেল। সে হালকা সাদা টপ, কালো জিন্স পরে দাঁড়িয়ে আছে, মুখে যেন একটু অস্বস্তির ছাপ। অর্ক হাত তুলে ইশারা করলো, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া নেই। হঠাৎ দূর থেকে একটি লোকাল বাস এগিয়ে এলো। বাসটা ধীরে ধীরে ক্রস করলো, আর বাস চলে যেতেই অর্কের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ সামনে অদিতি নেই। অর্ক বিভ্রান্ত হয়ে চারপাশে তাকাচ্ছে। তখনই পেছন থেকে এক অদৃশ্য ছায়া এগিয়ে আসে। কোনো কথা নেই, শুধু একটা ঠান্ডা ধাতব রডের মতো শক্ত কিছু অর্কের মাথায় জোরে আঘাত করে। মুহূর্তেই অর্কের দুনিয়া ঘোলা হয়ে গেল। আলো আধারের রেখাগুলো ভেঙে গিয়ে মিলিয়ে গেল কালো অন্ধকারে। অর্কের চোখ ধীরে ধীরে খুলছে, মাথায় ব্যথা, কপালে জমাট বাঁধা রক্তের গন্ধ। চোখ খুলতেই দেখতে পেল সে বসে আছে একটা ঘরে, হাত বাঁধা। দেয়ালের পেন্ট উঠে গিয়েছে। এক কোণে ঝুলছে পুরনো সিলিং ফ্যান, কিন্তু সেটা বন্ধ। শুধু উপরের হ্যাং লাইট থেকে সাদা আলো পড়ছে। সেই আলোতেই দেখা যাচ্ছে অর্কের সামনে বসে আছে শাওন। শাওন হালকা হাসি দিয়ে বলল, অবশেষে দেখা হলো মিস্টার অর্ক। পাক্কা 3 ঘন্টা অজ্ঞান হবার পর অবশেষে চোখ খুললে। অর্ক কিছুক্ষণ তাকিয়ে রইল শাওনের দিকে। গলার স্বর ভারী হয়ে গেল ওর। শাওন আঙুলে সিগারেট ঘুরিয়ে বলল, আগে তোমার চিন্তা করো, কারণ তুমি সেই মানুষ যে নেহার সব কিছু জানে, তার রুটিন, তার অভ্যাস, তার দুর্বলতা, সে কখন কি করে সব। এজন্য অন্যের কথা না ভেবে নিজেরটা ভাবো। শাওন মুস্কি হাসলো। পকেট থেকে ছুরি বের করলো শাওন। আমি জোর করব না, মানুষকে কথা বলাতে হলে ভয় আর সময়, এই 2টা জিনিস যথেষ্ট। শাওন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে বলল, তুমি জানো আমি নেহার সাথে কোনো ব্যক্তিগত বন্ধুত্ব রাখি না। ওর সাথে আমার বেশ বোঝাপড়া আছে। আমি চাই সে থেমে যাক। তাছাড়া আমাকে ফাঁসির দড়ি দেখিয়েছিল নেহা, তারপরেই তো সে মন্ত্রী। কেন শুধু শুধু সময় নষ্ট করছো অক্র? তুমি জানোই আমি কি কি করতে পারি। এমন ট্যাগ দিয়ে আমি ভাবি না, যা করতে হয় করি। শাওন ইশারা করতেই দরজা খুলে দুজন লোক ঢুকলো। তাদের হাতে একটি ছোট্ট ল্যাপটপ। শাওন ল্যাপটপ চালু করে। স্ক্রিনে কিছু ছবি ভেসে উঠল। নিহার অনুষ্ঠান, অফিসে যাওয়া, ব্যক্তিগত ভ্রমণ, সব। তারপর দেখায় অদিতিকে। অর্ক ভয় পায়। শাওন হাসে। সে বলে,
দেখেছো, আমার কোনো কিছু জানি, কিন্তু কিছু জায়গা এখনও খালি। সেই জায়গা অপূরণ করবে তুমি। তাই সোজা সাপটা প্রশ্ন করব, তুমিও ভূমিতা না করে উত্তর দেবে। তাহলে তোমার জন্য রাত খুবই দীর্ঘ হবে। আর হ্যাঁ, তোমার অদ্বিতীয় এখনও নিরাপদ আছে। তার নিরাপত্তা নির্ভর করছে তোমার উপর। অর্কের মাথায় যেন বজ্রপাত হলো। অদিতিকে নিয়ে শাওন সব সাজিয়েছে। সে ভাবছে যদি সে কিছু বলে তাহলে নেহার নিরাপত্তা শেষ হবে, আর যদি কিছু না বলে তাহলে অদিতি হয়তো বাঁচবে না। এই দ্বন্দ্ব তার বুকের ভেতর আগুনের মতো জ্বলছে। শাওন বলে, ভাবার জন্য তোমার কাছে বেশি সময় নেই, কারণ অপারেশনটা চুজ করছো। বলো। ঘরের বাইরে পায়ের শব্দ শোনা যাচ্ছে। শহরের লোকজন পাহারা দিয়েছে। জানালার বাইরে অন্ধকার, মাঝে মাঝে রাস্তার আলোয় ঢুকে সে মেঝেতে তীর্যক ছায়া ফেলছে। অর্ক চারপাশে তাকিয়ে বুঝতে পারল এখান থেকে পালানো প্রায় অসম্ভব। সাউন্ড টেবিলে গ্লাসে হুইস্কি ঢাললো, ধীরে ধীরে চুমুক দিয়ে বলল, তুমি জানো আমি মানুষকে শারীরিকভাবে খুব বেশি ক্ষতি করতে চাই না, কিন্তু আমার ধৈর্যের সীমিত। আমি যা চাই সেটা আমি নিয়ে ছাড়ি 11 পর্যন্ত। তার গলার স্বর ঠান্ডা, কিন্তু তাতে এক ভয়ঙ্কর দৃঢ়তা মিশেছে, যেন সে যা বলছে সেটাই শেষ কথা। অর্ক চোখে নামিয়ে নিল, কিন্তু তার মনের ভেতর তখন এক অদৃশ্য প্রতিজ্ঞা, যেভাবে হোক নেহাকে রক্ষা করতে হবে আর অদিতকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ঘরের বাতাস ভারী হয়ে গেল, যেন প্রতিটি নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। উপরের একটাই ঝুলন্ত লাইট, যার সাদা আলো টেবিলের উপর সাজানো পিস্তল, ছুরি আর ছোট্ট এক করাতের ব্লেডে পড়ছে। টেবিলের একপাশে অর্ক আর অন্য পাশে শাওন বসা। দরজা খুলে ভেতরে ঢুকলো ফাইরাজ। তার এক হাতে ধরা অদিতির বাহু, অন্য হাতে চাপা রাখা তার কাঁধ। অদিতির মুখে শক্ত করে লাগানো সাদা টেপ। ওর চোখ লাল হয়ে আছে ভয়ে আর কান্নায়। অর্ক চেয়ার থেকে হঠাৎ উঠে দাঁড়াতে চাইল, কিন্তু হাত পা বাঁধা থাকায় হোঁচট খেয়ে আবার বসে পড়ে অদিতি। অর্কের গলা কেঁপে উঠল। শাওন হেসে সিগারেটের ধোঁয়া ছাড়ে। অর্কের দিকে তাকিয়ে বলে, সে হাত বাড়িয়ে অদিতির হাত ধরল, টেবিলের ওপর নিয়ে আসলো অদিতির হাত। তারপর অর্কের দিকে তাকিয়ে বলে, গেমটার নাম প্রশ্ন উত্তর গেম। যদি তুমি আমার প্রশ্নের সঠিক সঠিক অ্যান্সার দাও, না দাও বা ভুল হয়, তবে যতবার ভুল উত্তর দেবে ততবারই অদিতির সুন্দর হাত থেকে একটা একটা করে আঙ্গুল কাটা হবে। দেখো, এই হাতের প্রতিটা আঙ্গুল এখনও অক্ষত। আবার বলছি, যতবার তুমি ভুল উত্তর দেবে বা চুপ থাকবে, ততবার একটা একটা করে আঙ্গুল হারাবে তোমার প্রিয় মানুষটা। অর্কের মুখে অসহায়ত্ব স্পষ্ট ফুটে ওঠে, যেন সে বুঝতে পারছে না তার কি করা লাগবে। ও না না না, এত সহজে না, আমরা ধীরে ধীরে এগোবো। গেম তো তাড়াহুড়ো করে যাবে না। প্রথম প্রশ্ন, নেহার ঘনিষ্ঠ মানুষ কারা? ও এটা তো আমি জানি। ঠিক আছে, একটা আঙ্গুল বেঁচে গেল। পরের প্রশ্ন, নেহা কার সাথে বেশি মেশে বা গোপনে কেউ আছে কি না? ধ্যাত, এত সহজ প্রশ্ন করছি। আচ্ছা যাই হোক, পরের প্রশ্নে, নেহা কোনো বয়ফ্রেন্ড আছে? অর্ক চোখ নামিয়ে নিল। মনে মনে ভাবছে নেহাকে রক্ষা করতে হলে কিছু তথ্য ঘুরিয়ে দিতে হবে, কিন্তু অদিতির কাপা শরীর তার মন ভেঙে দিচ্ছে। অর্ক জানে নেহা কাকে ভালোবাসে। শাওনের দৃষ্টি তীক্ষ্ণ হয়, সে যেন অর্কের চোখ পড়ার চেষ্টা করছে। অর্ক বলে, নিশ্চিত না। ফাইজারের থেকে ছুরিটা নিয়ে টেবিলে ঠক করে রাখলো শাওন। অর্ক, নিশ্চিত না মানে? তুমি মিথ্যা বলছো। আমি জানি সে কারোর সাথে জড়িত আছে। নাম বলো। পৃথিবীর যে কোনো মেয়ে একটা না একটা সময় কোনো ছেলের প্রেমে পড়বেই। 3 অবধি কাউন্ট করব। এরপর যদি না বলো, অদিতির হাতটাই কাটা যাবে। অর্কের গলা শুকিয়ে যাচ্ছে, সে কাপা কাপা গলায় বলে। শাওন সিগারেট জ্বালালো, তারপর সেটাতে একটা টান দিয়ে অদিতির দিকে ধোঁয়া ছেড়ে হালকা হেসে বলল, বাহ বাহ বাহ, এতটাই তো খুঁজছিলাম। ভালো উত্তর দিয়েছ। আপাতত ওর আরও একটা আঙ্গুল বাজলো। যাই হোক, নেহার সবচেয়ে বড় দুর্বলতা কী? অর্কের মাথায় ঝড় বইছে। নেহার একমাত্র দুর্বলতা তার বাবা আজহার, কিন্তু শাওন সেটা জানে। তার মানে আবিরকেই টার্গেট করবে ওরা। আবিরের কথা বলে নেহা ভেঙে পড়বে, আর শাওনের হাতে আরও হাতিয়ার চলে যাবে। সে চুপ করে রইল। শাওন ঠোঁট বাঁকিয়ে ফাইজারের দিকে তাকালো। ফাইজার অদিতির হাত টেনে টেবিলের উপর রাখে। ছোট্ট করাতে ব্লেডে হাত রাখে ফাইরাজ, যেটা শাওনের হাতে দেয়।
শাওন দেরি করে না, অদিতির একটা আঙুলে ছুরি পেছনের অংশ দিয়ে ঠাস করে বাড়ি মারে। সাথে সাথেই অদিতির আঙুল থেতলে যায়। অদিতি চিৎকার করতে পারে না, কেবল মুখ দিয়ে আওয়াজ বের হতে থাকে। অর্ক হঠাৎ চিৎকার করে বলে,